সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এথিনিয়াম লাইব্রেরি শানকিপাড়া শেষমোড় থেকে। সাথে আছেন প্রোভাইডার মাহিন ভাই এই লাইব্রেরিটা প্রতিষ্ঠা করেছেন অনেক আগে থেকে। আপনি তো এটার প্রতিষ্ঠাতা। আমি আমার বড় ভাই। হ্যাঁ, তো এটা চালাচ্ছেন কত মানে প্রতিষ্ঠা কাল কত? 2012 সাল। 2012 থেকে আজ 2025। ভাইয়ের এই লাইব্রেরিতে প্রায় 13 বছরের অভিজ্ঞতা। আমরা কথা বলবো কিছু বই নিয়ে। বর্তমানের পাঠ্যক্রমে যাওয়া বা স্কুল কলেজের স্টুডেন্টরা মানে বই খুব বেশি আসলে পাঠ্য বই ব্যতিরিক অন্য বই খুব বেশি পড়তে চায় না। ভাই যেহেতু 13-14 বছর যাবত এই লাইব্রেরিতে আছেন, তো আমরা এই অভিজ্ঞতার আলোকে জানতে চাইবো যে পূর্বে বই কেমন মানে পাঠ্য বই ব্যতিরেকে অন্য বই কেমন বেচা কেনা হতো আর বর্তমানে কেমন হয়, যদি এই সম্পর্কে বলেন। আচ্ছা, আগে আমরা যেরকম দেখতাম বই, বাচ্চারা প্রচুর বই পড়াশোনা করতো। এই যেমন হচ্ছে গল্পের বই, তারপরে হচ্ছে বিভিন্ন উপন্যাস, তাছাড়া বিভিন্ন সায়েন্স ফিকশনের বই পড়তো প্রচুর। কিন্তু দেখা গেল যে করোনার পর মোবাইল বাচ্চাদের হাতে বেশি চলে আসার কারণে তো বাচ্চারা আস্তে আস্তে বই থেকে সরে গেছে। এখন বাচ্চারা বেশিরভাগ সময় মোবাইলেই কাটায়। তো ওদের হচ্ছে বিনোদনের জায়গাটা, বইয়ের জায়গাটা মোবাইল নিয়ে নিছে। আগে মানে বর্তমানের তুলনায় আগে তো অবশ্যই অনেক বই বিক্রি, অনেক বেশি বই বিক্রি। এখন কেমন বিক্রি হয় না বললে চলে মনে হয়? খুবই কম। না, আমি কেন বলতেছি, এই লাইব্রেরিতে আমারও এই অন্তর্ধাহ বইটি আছে। তো আমি ভেবেছিলাম যেহেতু শানকিপাড়া শেষমোড় ক্যান্টনমেন্টের পাশে, ক্যান্টনমেন্টে এখানে ক্যান্টনমেন্ট বুড় আছে, আইডিয়াল কলেজ আছে, স্কুল আছে, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, মানে এখানে অনেক স্টুডেন্টের একটা আনাগোনা। তো সেই হিসেবে এখানে ভালো বই বিক্রি হবে। তো আমি হতাশ হয়েছি, তারপর আনন্দিত যে আমার একটি বই এখান থেকে বিক্রি হয়েছে। তো এই জন্য ভাইয়ের কাছে জানতে চাচ্ছিলাম যে আসলে বই এখন মানে পাঠ্য বই ব্যতিরিক অন্য বই খুব বেশি মানুষ আসলে কিনে না লাইব্রেরি থেকে, কেন কিনে না? তা আমারও এটাই মনে হয় যে আগে মানুষ পোলাপানের হাতে, স্টুডেন্টদের হাতে ওই রকমভাবে মোবাইল খুব বেশি থাকতো না। তারা এই গল্প পড়ে ওইখান থেকে বিনোদন নেওয়ার জন্য বা আনন্দ পাওয়ার জন্য একটা চিন্তা করতো। বর্তমান সময়ে সেটা মোবাইল মুখ হয়ে গেছে, বই আগের তুলনায় এখন অনেক কম চলে। এবং আমার একটা বই বিক্রি হয়েছে, এখানে আছে। আমি হতাশ, তারপর আনন্দিত, একটা বই বিক্রি হয়েছে এই জন্য। দ্বিতীয়ত, এই লাইব্রেরির নাম হচ্ছে এথিনিয়াম লাইব্রেরি, প্রোভাইডার মুহামিনুল হক মাহিন ভাই। তো মাহিন ভাইয়ের কাছে এই নামকরণের একটু রহস্য জানতে চাই যে এথিনিয়াম নামটা বলতে গেলে আমার একটু কষ্ট হয়, আমি এথিয়াম বলে ফেলি। তো এথিনিয়াম এই নামটা আসলে কিভাবে আপনি চয়েস করছেন? নামটা আসলে চয়েস করছে আমার বড় ভাই ইকবাল ভাই। নামটার পিছনে একটা ইতিহাস আছে। এটা ভাইদের একটা আড্ডা থেকে এই নামটা আসছে আর কি। গল্প করতে করতে এই নামটা তাদের মাঝে চলে আসছে। এথিনিয়াম আসলে হচ্ছে গ্রিক মিথোলজির একটা পার্ট। আমরা শুনছি আমার ভাইয়ের কাছ থেকে শোনা যে হচ্ছে গ্রিক একজন দেবী ছিল, ওনার নাম ছিল প্যালাস এথিনা। তো উনি যেই জায়গা থেকে, ওনাকে বলা হতো জ্ঞানের দেবী, উনি যেই জায়গা থেকে জ্ঞান বিতরণ করতেন ওই জায়গাটার নাম ছিল এথিনিয়াম। তো ওইখান থেকে এই পর্যন্ত এথিনিয়াম, তো সেখান থেকে নামকরণ করা এথিনিয়াম। যাক, চমৎকার। লাইব্রেরি, পাঠাগার, এগুলো আমার খুব পছন্দের জায়গা। এটা একটা লাইব্রেরি, এটা পাঠাগার না, বুক শপ, বই বেচা কেনা হয়। লাইব্রেরি অর্থ পাঠাগার, কিন্তু আমরা লাইব্রেরি বলতেই বুঝি যে যেখানে বই বেচা কেনা হয়, বুক শপ। আর পাঠাগার তো বই নিয়ে যেখানে পাঠকরা বসে আড্ডা দিবে, বই পড়বে, সেরকম একটি জায়গা। তো বইয়ের সাথে আপনি লাইব্রেরি হোক পাঠাগার হোক, দুইটাই কিন্তু বইয়ের জায়গা, বইয়ের সাথে থাকা, বই নিয়ে থাকা। তো সেই সুবাদে ভাই সবসময় বইয়ের সাথে আছেন, জ্ঞানী মানুষ, জ্ঞান তার চারপাশে অনেক জ্ঞান সংগ্রহ করছেন, যার দরুন এথিনিয়াম নামটাও তিনি কিন্তু লাইব্রেরির নাম রেখেছেন। গ্রিক দেশের এথিনিয়াম একটি জায়গা, সেখান থেকে গ্রিকের এথিনা, যিনি জ্ঞান বিতরণের দেবী বলা হয়, সেই থেকে এই নামকরণ। তা আমারও এটা জানা ছিল না, জানা হলো এই যে আলোচনা করলে কিন্তু জানা হয়। আর এইটাই হচ্ছে আড্ডা। আমি আড্ডা বলতে বুঝি যে আড্ডা হবে প্রাণবন্ত পাবে, মন খুলে চা খেতে খেতে। যাই হোক, আপনার সাথে আড্ডা দিতে দিতে আমরা কিছু বিষয় জানলাম। গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে বর্তমান সময়ের স্টুডেন্টরা পাঠ্য বই ব্যতিরেকে অন্য বই পড়তে চায় না। ভাই বলেছেন এটার পেছনে কারণ হচ্ছে মোবাইলমুখী হওয়া। আমি এর সাথে আরো দুটা কারণ যোগ করতে চাই। একটা হচ্ছে গার্জিয়ানের গাফিলতি, দ্বিতীয় হচ্ছে শিক্ষকদের গাফিলতি। শিক্ষকরা পাঠ্য বইয়ের বাইরে অন্য কোনো বিষয়ে কথা বলে, আপনার কি মনে হয় বলে? আমাদের প্রজন্মের যারা শিক্ষক হচ্ছে তারা হয়তো বলতে পারে, তারপরে সবাই বলে না। শিক্ষকদের কাজ হলো যায় পড়ার দেয়ার নেই।
কিন্তু পড়া দেওয়ানো কিন্তু আসলে এই মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য যুক্তিযুক্ত না। তাকে আসলে জ্ঞানমুখী করে তোলা, জীবনমুখী করে তোলা, সমাজের সাংস্কৃতিক মানবিক বিভিন্ন বিষয়ে তাকে জাগ্রত করে তোলা মূলত শিক্ষকদের প্রধান কাজ এবং উদ্দেশ্য হওয়া উচিত ছিল। কিন্তু আমরা আসলে সে জায়গায় নাই। শিক্ষকদের এই গাফলতি থেকে বেরিয়ে আসতে হবে। তাদের এই পাঠ্য বইয়ের বাইরেও কি করে নৈতিক চরিত্র ভালো দিকে এগিয়ে যায়, কিভাবে সামাজিক বোধ, মানবিক বোধ, জীবনবোধ জেগে ওঠে, মানুষের সৌহার্দ্য, সম্মানবোধ জেগে ওঠে, সেদিকে আমাদের চিন্তা করতে হবে। শিক্ষকদের এই বিষয়ে জ্ঞান দান করতে হবে। কারণ বর্তমানে স্টুডেন্টদেরকে কিন্তু অনেক স্টুডেন্টরা বেয়াদবিও করে, বেয়াদবও দেখা যায়। সবাই যেমন ভালো মানুষ না, সব স্টুডেন্ট ভালো স্টুডেন্ট খারাপ স্টুডেন্ট আমরা রেজাল্ট দিয়ে যাচাই করি, কিন্তু আমি ওই রেজাল্টের বাইরে খারাপ মন্দ ভালো মানুষ হিসেবে স্টুডেন্ট মূল্যায়ন করতে চাচ্ছি। যে অনেক স্টুডেন্টরা দেখবেন যে ভালো কলেজে পড়লে তার মধ্যে একটা অহমিকা চলে আসে, আমি অমুক কলেজে পড়ি, তার মধ্যে জীবনবোধের, মানবিক বোধের, সম্মানবোধের জায়গাটা থেকে সে অনেকটা দূরে চলে যায়। শিক্ষকদের এই বিষয়গুলো গুরুত্বের সাথে আলোচনা করতে হবে, চিন্তা করতে হবে। দ্বিতীয়ত, আমাদের কিছু গার্জিয়ান আছে, তারা পাঠ্য বইয়ের মধ্যে এইভাবেই ডুবে যায়, রেজাল্ট ভালো করতে হবে, পাঠ্য বইয়ের পড়া শেষ করতে হবে, কিন্তু তাকে আনন্দের সাথে যে পড়ানোর চিন্তা, আমাদের আব্দুল্লাহ আবু সাইদ স্যার সৃজনশীলের যে চিন্তা চেতনা থেকে সৃজনশীল যে সৃষ্টি করেছিলেন, চালু করেছিলেন, আনন্দের সাথে সে পড়বে যেন মুখস্থ বিদ্যা থেকে বেরিয়ে আসতে পারে, সেই চিন্তা থেকেই তার সৃজনশীল আবিষ্কার। কিন্তু সেই সৃজনশীলও কিন্তু এখন মুখস্থ বিদ্যা হয়ে গেছে, শুধু মুখস্থ বিদ্যা। গার্জিয়ানরা দেখবেন প্লে নার্সারি, আমরা প্রাইমারি স্কুলে পড়ছি ক্লাস 1, 2, 3, এখন কি হয় প্লে, নার্সারি, কেজি 1, কেজি 2, আবার স্ট্যান্ডার্ড 1, স্ট্যান্ডার্ড 2 এগুলো বলে। আমরা যখন ক্লাস 1-এ ভর্তি হতাম তখন বয়স থাকতো আমাদের 6 বছর। আমরা এইভাবে হাত দিয়ে কানে ধরতে হতো, বয়স 6 বছর না হলে আমাদের স্কুলে ভর্তি করাইতো না। এখন 3-4 বছরের বাচ্চাকে নিয়ে প্লেতে ভর্তি করায়, কিন্তু প্লেতে ভর্তি করাবে, নাম হচ্ছে প্লে, খেলাধুলা করবে। শিক্ষকরা কি সেখানে খেলাধুলা করে ওদেরকে নিয়ে? আমি টিউটর ছিলাম, অনেক কোচিংয়ে পড়াইছি, আমার অভিজ্ঞতার আলোকে আমি দেখেছি, আমি যাদেরকে পড়াইছি যে তাদের শিডিউল জানার চেষ্টা করছি এরা কি করে। হ্যাঁ, মানে খেলাবে কি, পড়া মানে গার্জিয়ানরাও ক্লাস করে বসে বসে কি করে ভালো রেজাল্ট করতে হবে। আরে ভাই, ক্লাসটার নাম হচ্ছে প্লে, ওদের কিনে আনন্দ দিন, খেলাধুলা করান, বিভিন্ন খেলাধুলার ছলে বিভিন্ন বিষয় সম্পর্কে জানান দেন, ওখানে লেখাপড়া। নাম হচ্ছে নার্সারি, নার্সিং, যেখানে সেবা দেওয়া হয়, চর্চা করা হয়। আমরা নার্সারি বলি বাগান চর্চা, সেখান থেকে সেখানে বাচ্চাদেরকে চর্চা করা হবে, আনন্দ দেওয়া হবে তাদেরকে বিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে, ধর্ম সম্পর্কে, নৈতিকতা সম্পর্কে, জীবনবোধ সম্পর্কে, কিংবা বিভিন্ন বিষয়ে তাদের মনকে প্রফুল্ল করতে হবে, মনকে বিকশিত করার চিন্তা করতে হবে। কিন্তু সেখানেও লেখাপড়া। আসলে গার্জিয়ানদের সমস্যাটা হচ্ছে এখানেই, সকালবেলা ঘুম থেকে উঠে নিয়ে এই কাজগুলো করে। এখানে আমাদের গার্জিয়ানদের সচেতন হতে হবে এই যে প্লে নার্সারিতে আমরা হচ্ছে খেলাধুলা করব, বাচ্চাদের বিভিন্ন বিষয় শিক্ষাদান করব। এবং এই পাঠ্যের পাশাপাশি যে আমরা অন্যান্য বিষয়, শুধু যে আপনাকে উপন্যাস পড়তে বলতেছি, গল্প বই পড়তে বলতেছি সেটা না, আপনার তো মাইন্ড সাইকোলজি, তারপরে ব্রেন কিভাবে সম্প্রসারণ হয়, ব্রেনেরও তো বই আছে, মাইন্ড সাইকোলজির বই আছে, আত্মচেতনামূলক, আত্মজাগ্রতমূলক বই আছে, বিভিন্ন প্রোগ্রামিং বই আছে, আরো কত বই। তা আপনি বিভিন্ন ধরনের বই পড়তে পারেন। শুধুমাত্র অঙ্ক করতে হবে, বাংলা পড়তে হবে, ইংরেজি করতে হবে, ক্লাসে পড়া না শিখে গেলে মার খেতে হবে। আর গার্জিয়ানদের এবং শিক্ষকদের এই দুইটা বিষয় আমার কাছে মনে হয় এখনো আমরা এই জায়গা থেকে বেরিয়ে আসতে পারিনি। আপনি আমার সাথে একমত? আপনার নতুন কিছু এটার সাথে অ্যাড করার আছে? না, ঠিক আছে, আপনার সাথে আমি সম্পূর্ণ একমত। আপনি কথা ঠিক আছে, সবগুলোই ঠিক আছে। আসলে বাচ্চাদেরকে এখন আসলে ওই চাপের জায়গা থেকে বের হয়ে একটু আসলে ওদেরকে আলাদা একটু স্পেস দেওয়া উচিত। হ্যাঁ, যেন পড়াশোনাটা যেন ওদের চাপ মনে না হয়। আপনি যখন তাকে আনন্দের সাথে পড়াবেন, যখন অন্য বিষয়গুলো তার সাথে অ্যাড হবে, তখন এমনিতেই সে পড়াটা আনন্দের সাথে পড়বে। জোর করে কখনোই কাউকে জোর করে পীরের মুরিদ করা যায় না, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। যাই হোক, সবাই ভালো থাকুন। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। আল্লাহ হাফিজ।